এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তাকবীর কেবিনে ঢুকতেই দেখলো এলিজাবেথ নিশ্চুপ বসে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ, দৃষ্টি ফাঁকা, লাল ঘন রেশমি চুল এলোমেলো, তবু তাতে একটা সাজানো সৌন্দর্য লেগে আছে, আঁকাবাঁকা করে বেনুনি করা। তাকবীর গলা খাকারি দিয়ে ভেতরে গেল। ফিলিং বেটার? এলিজাবেথ নিঃশব্দে মাথা নাড়ালো, কোনো অভিব্যক্তি নেই মুখে। তাকবীর হেসে মিষ্টির প্যাকেট স্ট্রেচারের পাশে রাখলো, তারপর একটা মিষ্টি তুলে ধরলো ওর সামনে। এলিজাবেথ অবাক দৃষ্টিতে তাকাতেই দেরি না করে তাকবীর মিষ্টিটা সরাসরি ওর মুখেই পুরে দিল, এরপর নিচেও একটা মুখে দিয়ে নিল, টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, এমন চুপচাপ কেন? খাও, কত খুশির দিন আজ। এলিজাবেথের গা গুলিয়ে উঠে তবুও কষ্ট করে মিষ্টিটা গিলে নিল। কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাকবীরের পাঞ্জাবির দিকে চোখ পড়তে থমকে গেল। আপনার পাঞ্জাবিতে রক্ত আসলো কোথা থেকে? তাকবীর শুষ্ক ঢোক গিলে দ্রুত হাসলো, একগাল হেসে গলা গভীর করে বলল, আরে আর বলো না, আসার পথে একটা বাচ্চা হুট করে গাড়ির সামনে পড়ে গেল। বেশ কয়েক জায়গায় কেটে গিয়েছিল ওর, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হয়তো লেগে গিয়েছে। এলিজাবেথ চোখ সরু করলো, ওর দৃষ্টিতে স্পষ্ট সন্দেহ, কথাটা সে বিশ্বাস করেনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে গভীর গলায় প্রশ্ন করলো, আপনি কোথায় গিয়েছিলেন? তাকবীর গভীর শ্বাস নিল, কয়েক সেকেন্ড বাদে শান্ত কণ্ঠে বলল, পদত্যাগপত্র জমা দিতে। এলিজাবেথ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মাথা নুইয়ে ফেলল। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তাকবীর শুনল না, তার হাবভাবে স্পষ্ট ব্যস্ততা, যেন সময় নেই একদমই। এলিজাবেথ তাড়া দিয়ে বলল, সব কথা পড়াশোনা হবে, তুমি রেডি হয়ে নাও, তোমার চাচা আসছে তোমাকে নিতে। কাল থানায় যাওয়ার আগে আমি দেখা করে যাব, কেমন? এর মধ্যে কোনো সমস্যা হলে জানিও। এক শ্বাসে বলে দেরি না করে দ্রুত বেরিয়ে গেল তাকবীর। এলিজাবেথ বিস্মিত চোখে তাকিয়ে রইল দরজার দিকে, কিছু বুঝে উঠতে পারছে না হঠাৎ কিসের এত ব্যস্ততা। বিকেল গড়িয়ে গেলেও সূর্যের উত্তাপ কমেনি একটু, চারপাশ জ্বলছে আগুনের মতো, তার উপর যদি হয় বেলা ফুরানো জানজার, তবে তো দুর্ভাগ্যের শেষ নেই। লারা একটু বাইক নিয়ে নিরিবিলি বের হয়েছিল, কিন্তু মালিবাগ পৌঁছতে আটকে গেল। গলদঘর্ম শহরের ধমকে থাকা স্রোতে সামনে সম্ভবত কোনো ঝামেলা বেঁধেছে, পুলিশের কড়া নজরদারি চলছে, কয়েকজনকে আটকেও রাখা হয়েছে। গরমে অতিষ্ঠ লারা ক্লান্ত হাতে চুল ছেড়ে দিয়ে গভীর শ্বাস নিল। বাংলাদেশের আবহাওয়ার সাথে লারার শরীর এখনো মানিয়ে নিতে পারেনি, ঘামে ভিজে যাচ্ছে একেবারে। হঠাৎ চোখ আটকালো সামনে প্রেম বাইক থেকে নেমে কনস্টেবলদের সঙ্গে কথা বলছে। এক মুহূর্তে লারার ভেতরটা কেঁপে উঠল, অদ্ভুত এক শীতল স্রোত বয়ে গেল তলপেটে, যেন পুরনো স্মৃতির এক ঝলক ছুঁয়ে গেল ওর মাঝে। আর এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত বাইক ঘুরিয়ে রাস্তার অন্য পাশে চলে গেল লারা, যেন প্রেমের চোখে না পড়ে, এড়িয়ে যেতে পারে প্রেমকে। লারার চোখ না চাইতো বারবার দূর প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রেমের দূর প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রেমের উপরই চলে যাচ্ছে। প্রতিবারই চাইলেও হোক বা না হোক মনে ঝলসে উঠছে পাহাড়ের সেই অবাঞ্ছিত অপ্রত্যাশিত কিছু মুহূর্ত। স্মৃতির সেই তীক্ষ্ণ ফলা বুকের ভেতর এখনো বিচ্ছে, আর নিজের উপরই রাগে দগদগে হয়ে উঠেছে লারা। কেন এখনো এসব মনে পড়ছে? কেন এখনো ওই এক মুহূর্তের মুখোমুখি হতে ভয় পাচ্ছে লারা? ফ্ল্যাশব্যাক। প্রেমার লারা দুজনেই এক কোয়ালিটির মধ্যেই একদম বদ্ধ। নরম মুহূর্তেই পেছনে ধাওয়া করেও শেষ নিজেদের বুনো প্রকৃতিটাই জিতে চায়। সেদিন পাহাড়ের চূড়ায় বসে দুজন কিছুক্ষণ দুঃখ বিলাস করে, শেষে দুঃখ বিদায়ের উল্লাসে মাতাল হয়ে উঠেছিল একসঙ্গে। প্রেম কোনোভাবে কয়েকটা ওয়াইনের বোতল জোগাড় করেছিল, প্রথমে ছোট ছোট চুমুক, তারপর কাচের বোতল, একসময় ঠোঁটের গর্তে নেমে গেল একেবারে। মধ্যরাত করিয়ে গেল, নিয়ন্ত্রণও গলে পড়লো আঙুলের ফাঁক দিয়ে, দুজনেই ছিটকে গেল সংযমের সীমানার বাইরে। লারা ঢলতে ঢলতে প্রেমের কাঁধে মাথা ফেলে দেয়, শরীরটা বেশ ভারী হয়ে এসেছে। প্রেমের গলা শুকিয়ে আসে, ধীরে ধীরে তৃষ্ণার্ত হয় আরেক রকম উত্তাপে। লারা, ক্যান আই কিস ইউ? তড়িৎ গতিতে ঘাড় সোজা করে লারা,
প্রেমের দিকে তাকালো। প্রেমের চোখের দৃষ্টি গ্রাস করে নিল লারাকে মুহূর্তে। শুষ্ক চোখ গিল লারা, দুটো খাতযুক্ত দৃষ্টি এক বিন্দুতে মিশে গেল, সীমানা হারিয়ে সক্রিয়তায় বিলীন হয়ে গেল এক অনিয়ন্ত্রিত টানে। লারা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, নিজ থেকে প্রেমের উষ্ঠ চেপে ধরল নিজের ঠোঁটে। উন্মুক্ত অধীর দগ্ধ আগ্রহে এক ঝটকায় উঠে গিয়ে বসলো প্রেমের কোলে। হাঁটু ভেঙে দুই পাশে দিয়ে লারা এক টুকরো ছোঁয়া যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিল প্রেমের শরীর জুড়ে। প্রেম আর নিজেকে থামিয়ে রাখতে পারল না, তৎক্ষণাৎ ছাপিয়ে পড়ল উন্মাদ আবেগে। দু হাতে উরুর অংশ খামচে ধরে লারাকে শরীরের সঙ্গে আরো মিশিয়ে নিল। প্রেমের আঙুল ধরা দিল লারার পাতলা চিনচিনে অধরের মৃদু টান। অবলীলার এক তাণ্ডবে মেতে উঠেছে দুজনে। খোলা আকাশের নিচে ঘনীভূত হতে থাকে গাঢ় নিঃশ্বাস। হোয়াই আর ইউ বিং জেন্টাল? কাম অন ডিউড। আমার শরীরে বিদেশি রক্ত বয়ে ডু ইট ওয়াইল্ডলি। প্রেম থেমে গেল, উষ্ঠ ছেড়ে কাতর দৃষ্টিতে তাকালো লারার দিকে, নতজানু হয়ে পড়ল। লারা, ক্যান উই ফাক আপ? লারা অস্থির ভঙ্গিতে ছটফটিয়ে বলল, জাস্ট ব্রেক মি প্রেম। প্রেম বিজয়ের হাসি দিল, এক টানে ওকে আরো কাছে টেনে এনে গাঢ় স্বরে বলল, ও ডার্লিং। কাম অন প্রেম, আই এম লুজিং মাই কন্ট্রোল। লারার গ্রীবা হাত দিয়ে পেঁচিয়ে ওর ঠোঁটে ঠোঁট চেপে প্রেম ফিসফিস করে বলল, নিউ আই সোয়ার ইট উইল হার্ট। অতি ঘন নিঃশ্বাসে অস্পষ্ট হয়ে এলো লারার কঞ্চ। আই ডোন্ট কেয়ার। প্রেম এক মুহূর্ত থেমে ওর চোখে গভীরে তাকালো। রিয়েলি ইউ ওয়ান্ট ডু দিস? লারার চোখ খুলে তাকালো প্রেমের দিকে, পরক্ষণে নত দৃষ্টি নিবিষ্ট করলো তৎক্ষণাৎ। নত দৃষ্টির নীরব সম্মতিতে ঠোঁট কামড়ে হাসল প্রেম। পরক্ষণেই চোখে জ্বলে উঠল অন্ধকার ক্ষুধা, তবে সেটা মোটেও ভালোবাসা নয়, ছিল শুধু দখলের নেশা। প্রেম ঠোঁট কামড়ে তুলে আনলো এক বিকৃত হাসি। এক পলকের মধ্যে লারাকে উপর করে ছুঁড়ে ফেলো তুষে ভেজা ঘাসে। এ যেন শিকারকে উপড়ে ফেলে ধরে রেখেছে শিকারী, রক্তের গন্ধে উন্মাদ হয়ে। প্রেম ছাপিয়ে পড়ল লারার উপর, আছোয়া দেহকে আঁকড়ে ধরল আষ্টে পৃষ্ঠে। কোনো কোমলতার ভাব নেই, কেবল হিংস্র এক চাওয়া, অপ্রতিরোধ, অদম্য আর অস্থিরতার প্রতিটি ছোঁয়ায়। শুরুতেই কাঁধে দাঁত বসিয়ে দিল প্রেম, উগ্র ছটফটে অস্থির ভঙ্গিমায়। ঘনিষ্ঠতার তার নিরন্তর উৎফুল্লতার চামড়া ছিঁড়ে রক্তই উষ্ণতায় নিজেকে সিক্ত করতে চাওয়ার উল্লাসেই মজেছে প্রেম। লারার ব্যথাময় আর্তনাদে ফেটে এলো ঠোঁটের কোণে, তবে সে আর্তনাদ ছিল তৃপ্তির, যন্ত্রণার গভীর এক নেশা। প্রেম এক হাতে চুলসহ লারার হাত মাথার উপর তুলে মাটিতে চেপে ধরল। গোঙাতে থাকা আড়ষ্ট মেয়েটার পিঠের দুধে আলতা কোমলতার রক্ত জবার লাল দাগে ঢেকে গেল মুহূর্তেই। প্রেমের দখলদারির অমুক চিহ্ন একে 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 দিতে থাকে প্রেম পুরোটা জুড়ে। লারার ছটফটে আঙুলগুলোতে উঠে আসে নবীন ঘাসের কোমলতা। সে কাতরাচ্ছে, হাঁপাচ্ছে, তবুও দমে যাচ্ছে না। প্রতিটি শ্বাসে, প্রতিটি যন্ত্রণা নতুন এক নেশার উন্মোচন। সুখ আর ব্যথার সীমানা গুলিয়ে যাচ্ছে প্রতিটি গভীরতম মুহূর্ত। ভালোবাসা আর দখলের ফারাক মুছে যাচ্ছে এ এক অন্ধকারের প্রেম, যেখানে হৃদয় নয় রক্ত কথা বলে, স্পর্শ নয় দাঁতের দাগ রেখে যায় ইতিহাস। কাছে আসার আলামত। সোজা করলো প্রেম নিধিয়ে পড়া লারাকে, নিধিয়ে পড়া লারার দেহকে এক টানে টেনে। লারা এই মুহূর্তে ক্ষীণ কোনো দুর্বল পুতুলে পরিণত হয়ে গিয়েছে। এক দুর্নিবার আকর্ষণে গ্রাস হয়ে নেতিয়ে পড়েছে শরীর। পাহাড়ের নিচ থেকে ভেসে আসা বন্য শিয়ালের হাহাকার ডাকের সাথে প্রতিধ্বনি দিল তাদের ঘন নিঃশ্বাসের ঝাপটা। উন্মুক্ত নেশা ছড়িয়ে পড়েছে চারিপাশে। কোনো মদ বা কোনো বিষ এতটাও গভীর হতে পারে না। প্রেমের নেশা তখন আর মানসিক নয়, তার রূপ নিয়েছে আদিম কোনো পশুর ক্ষুধা। একটানে চিরে ফেললো শরীরের সমস্ত পর্দা। অবহেলিত বস্ত্রেরা গিয়ে ঝোপের মধ্যে ছিটকে পড়ে থাকলো। লজ্জার শেষ চিহ্নটুকু আর অবশিষ্ট থাকলো না মখমলের কায়ায়। পুরুষতান্ত্রিক বেল্টের ধাতব অংশ মাটিতে আছড়ে পড়া কটকট শব্দের সাথে মিশে গেল আর যুগলের ঘন নিঃশ্বাস।
গর্জন মুখর নীরবতার সঙ্গে একাকার হয়ে বদ্ধ উন্মাদ প্রেম আবারও ঝাঁপিয়ে পড়ল লুটিয়ে পড়া দুর্বোধ্য কায়ার উপর। উষ্ঠদয় জোড়া লাগলো গিয়ে একে অপরের শ্বাস চুরির নির্মম চুক্তিতে। প্রেম একে একে দন্ত বসালো গ্রীবা গহ্বরে। ওর মাঝে আর নির্মম নিস্তরঙ্গ কোনো কোমলতার অবশিষ্ট নেই। চুম্বন চলল, নেমে এলো তলপেটের কাছাকাছি। একটি শব্দ বহুল চুমু পুরো দেহের গভীরে কাঁপন তুলে দিল। থেমে রইল কিছুক্ষণ সেখানে, কোনো অবাধ্য আত্মাকে বশীভূত করার প্রয়াস চালিয়ে। শিউরে উঠল লারা। শরীরের প্রতিটি রন্ধ্রে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল উত্তাপ শ্বাসের তাপ। চোখ মুখ খিচে প্রেমের চুল আঁকড়ে ধরল। এই যন্ত্রণার মাঝেও এক টুকরো নিয়ন্ত্রণ খুঁজছে। চাপা গোঙানির ভারে যেন আজ প্রকৃতি নিজেও নতজানু হলো। ঘাস বাতাস পাহাড় সব শেষ সেই নীরব উন্মাদনার সঙ্গী হয়ে উঠল। এই আপনার হেলমেট কোথায়? কনস্টেবলের কথা শুনে ভাবনার ধারা ছিন্ন হয়ে গেল। লারা মোটেও কারোর করা কথা শোনার অভ্যস্ত নয়। কাঠ কঠিন গলায় বলল, হেলমেট আনতে ভুলে গেছি। এখন কি কত টাকা দিতে হবে সরাসরি বলে কিচ্ছা খতম করুন, সময় নেই। ইয়ে মানে আপনাকে দেখে তো বড়লোক মনে হচ্ছে। 500 টাকা লাগবে না, আপনার মন লাগবে ম্যাম। সেটা দিলেই সারা জীবন হেলমেট লাইসেন্স ছাড়া বাইক চালাতে পারবেন। পেছন থেকে এক পরিচিত স্বর ভেসে এলো। কনস্টেবল ভয়ে শিউরে উঠে লারার চিবুক শক্ত করে নেয়। প্রেমের ইশারায় কনস্টেবল স্থান ত্যাগ করলে সঙ্গে সঙ্গে শালা রাস্তাঘাটেও তোর বাদরামি। প্রেম হেসে লারার বাইকের সামনে গিয়ে দাঁড়ায়। উফস বেবি, কুল ডাউন। বাদদামি তো রাস্তাঘাটেই করতে হয়, প্রাইভেট জায়গায় গেলে তো না জানি আবার কি থেকে কি হয়ে যায়। লারা শক্ত চোখে তাকে চিভি চিভি বলে, কি থেকে কি? সজ্ঞানে থাকলে তোকে কাছে আসতে দেয়া তো দূর, আমার ত্রিসীমানাও আসতে দিতাম না। প্রেম চাপা হেসে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, কথায় আছে না, খাওয়া শেষ খোদা হাফেজ, সোনার বাংলাদেশ। তোমরা মেয়ের যা তো ঠিক তেমনই। লারা একপাশে মাথা কাত করে ম্লান হেসে বলল, এই তো বেটা লাইনে এসেছিস। তবে কি জানিস, খাবার যদি মজা হয় তাহলে পেটে ঢুকে গেলেও মুখে স্বাদ লেগে থাকে কিছুক্ষণ। আফসোস, তোকে এখন আমার দেখতেও ইচ্ছে হচ্ছে না, দেখলেই বারবার মনে পড়ে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি কথাটা। প্রেম বিস্ফোরিত চোখে চেয়ে রইল। মানে মানে এইটুকুই। লারা গা ঝাঁকিয়ে হেসে সরাসরি আঙুল তুলে দেখিয়ে বলল, ইজ্জতে লাগলেও দমল না প্রেম, বরং উল্টে লারাকে অস্বস্তিতে ফেলে দিল। তাহলে কান্না করছিলে কেন? আবারও মেজাজটা চটে গেল লারার। শালা অসভ্য, তোকে কে সরকারি চাকরি দিয়েছে রে? নষ্ট পুরুষ, রাস্তাঘাটের মেয়েদের ইফটিজিং করছিস। প্রেম আশপাশ তাকিয়ে একগাল হেসে লারার দিকে ঝুঁকে বলল, আর তুমি আমার নষ্ট হওয়ার মূল মন্ত্র। জ্যাম ছেড়ে দিল, গাড়ি ছুটতে শুরু করে। লারা প্রেমের হাঁটু বরাবর পা দিয়ে লাথি মেরে সামনে এগিয়ে গেল। চিরচেনা চিত্তে এগিয়ে যাচ্ছিল সে, তবে আপদ কি এত সহজে পিছু হটে? আবারও তেড়ে এলো প্রেমের কণ্ঠস্বর। লারা জান্স, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি একা কিভাবে থাকবো? লারা প্রেমের দিকে তাকালো। ওর বাইকের সমান তালে চলছে প্রেমের বাইক। চাপা গলায় বলল, তুমি তো একা না বেবি, দু কাঁধে দুটো ফেরেস্তা, সাথে আরেকটা শয়তান, আর তুমি মিলিয়ে তোমরা চারজন তো আছোই। এবার সুন্দর করে সংসার করো, আমার পিছু ছাড়ো ভাই দয়া করে। ছোট কামড়ে হাসলে প্রেম। লারা স্পিড বাড়িয়ে ওকে ছাড়িয়ে গেল। প্রেমও স্পিড মিটারে কাঁপন ধারালো। জ্যাকেটের ভেতর থেকে একটা আংটির বক্স বের করলো। এক হাত গিয়ারে চেপে ধরে অপর হাতে আংটির বক্সটা খুলে লারার দিকে বাড়ি দিয়ে গলা ছেড়ে বলতে থাকে, লারা জান্স প্লিজ বেবি, তুমি বসতে বললে বসবো, দাঁড়াতে বললে দাঁড়াবো, শুতে বললে তোমাকে নিয়ে শুয়ে পড়ব, মাঝরাতে বাইক রাইডে বের হব, রান্না করে খাওয়াবো, যা বলবে তাই করব, শুধু রোমাঞ্চের মাঝে থামতে বলা ছাড়া। লারা বিরক্ত হয়ে প্রেমের দিকে তাকালো। আংটির দিকে না তাকিয়ে তুচ্ছ করে বল, তোকে বলা লাগে না, তুই তার আগেই থেমে যাস। ভরকে গেল প্রেম। বেবি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। লারা হেসে উঠল। এটাই বাস্তবতা, আই হেট ইউ। প্রেম আরো গতি বাড়িয়ে লারার সমান তালে ছুটে যাচ্ছে। পেছন থেকে গলা ফাটিয়ে বলছে, জান প্লিজ ছেড়ে যেও না, দরকার হলে আমি ইন্ডিয়া হারবালের স্বর্ণাপন্ন হব,
থাইল্যান্ড থেকে অপারেশন করে আনবো। চাকরি থেকে 6 মাসের ছুটি নিয়ে শুধু প্র্যাকটিসই করব। তাও প্লিজ এভাবে কাদা ছড়ো না। জনগণ জানলে মুখ দেখাতে পারবো না। প্রথম প্রথম এমন একটু হয়। লারা একই তালে সামনে ছুটতে ছুটতে গলা ছেড়ে বলে, জনগণ জানলেও কিছু হবে না। যা হালত দেখলাম, টুনটুরি চোট দেখলেও তোরটা নেবে না, মায়া করে রেখে যাবে। মুহূর্তের মধ্যে লারা ব্লু বাইকটা ভিড়ে মিলিয়ে গেল। প্রেম ওখানে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। একবার নিচের দিকে তাকায়, তো একবার আকাশের দিকে। তার তো নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাস, খুবই কনফিডেন্স। তবে সমস্যাটা আসলে কার? আজ বহুদিন পর বাগান বাড়িতে পা রাখলো রিচার্ড। গাড়ি থেকে নেমেই সরাসরি চলে গেল বেসমেন্টের পেছনের সেই অভিশপ্ত জায়গায় যেখানে তথ্যমন্ত্রী আনিসুল হককে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আজ আবার নতুন কবর খোঁড়া হচ্ছে সেখানে। পাশে পড়ে আছে একটি বাঁধা বস্তা, ভেতরে ছটফট করছে কেউ। নিশি ছদ্র নীরবতা ছড়িয়ে আছে চারপাশে, শুধু কোদাল আর হাতুড়ি ভারী শব্দ, আর বস্তার ভেতর থেকে ভেসে আসা দম চাপা গোঙানি ভেদ করে যাচ্ছে ঘন গুমট বাতাসকে। 3 হাত গর্ত সম্পূর্ণ হতেই রিচার্ডের ইশারায় বস্তাবন্দি লোকটাকে ঠেলে ফেলা হলো সেই অন্ধকার কবরে। মাটি চাপা পড়তে না পড়তেই তার গোঙানি স্তব্ধ হয়ে যায়। আরেকটি প্রাণ নির্বাক হলো, বিলীন হলো ধুলোয়। রিচার্ড নিষ্পৃহ দৃষ্টিতে পুরোটা দেখল। ঠোঁটের কোণে ধরা সিগারেট শেষ হলে অবশিষ্ট অংশ কবরের উপর ছুঁড়ে দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বেসমেন্টের দিকে হাঁটা দিল। এটাই সেই লোক যে সেদিন সেন্ট মার্টিনে এলিজাবেথকে অকথ্য কথা বলেছিল। রিচার্ড সেদিন মেরে আদমরা করে ফেললেও প্রাণ নিতে পারেনি এলিজাবেথের জন্য, কিন্তু আজ আর কোনো চান নেই। গুটগুটে অন্ধকারে ঢাকা বেসমেন্টের গোল খাঁচার ভেতর থেকে বেরিয়ে আসা লাইটের লালচে আলোর নিচে কাদেরের ছেলে কায়েস সরকারকে হাত পা শক্ত শেকলে বেঁধে রাখা হয়েছে। ধাতব টেবিলে লুকাস ভারী অস্ত্রের বক্স একে একে এনে ফেলছে, আর ন্যাসো ঠান্ডা হাতে বক্সগুলো থেকে রিচার্ডের পছন্দের অস্ত্র একে একে টেবিলে রাখছে। ধারালো প্লেট, শিকল, লোহার হাতুড়ি। রিচার্ড ধীরে ধীরে গায়ের সব পোশাক খুলতেই লাগলো। আজ শিকারের সামনে তার রক্তপিপাসু রূপ উদ্ঘাটিত হতে চলেছে। রিচার্ডের শরীরের উপরে অংশে আর একটা সুতো থাকলো না। শরীরে ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত, ফলস্বরূপ প্রতীয়মান হয় সুদৃঢ় পেশি, টান টান হয় শক্তির এক জীবন্ত ভাস্কর্য দাঁড়িয়েছে। খাঁচার ভেতর থেকে আসা লালচে আলো ওর গায়ের উপর পড়ে, এমনভাবে প্রতিফলিত হচ্ছে যেন ও নিজেই এক দানবীয় সূর্যের শিখা হয়ে উঠেছে। কায়েসের ভয়াল চোখের প্রকম্পিত পাপড়ি জোড়ার দিকে সে ঠোঁটের করে বিকৃত হাসি ঝুলিয়ে সামনে এগিয়ে গেল রিচার্ড। চোখের গভীরে নির্মম উন্মাদনা সমেত কায়েসের আতঙ্কিত চোখ রিচার্ডের ভয়ঙ্কর সৌন্দর্যের দিকে স্থির হয়ে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর সামনে দাঁড়িয়ে থাকা জ্বলন্ত বিভীষিকাকে দেখে। অনেক সময় বাবা মায়ের পাপের মাসল সন্তানকে দিতে হয়। এই যেমন ধর, তুই আর আমি দুইটা অভিশপ্ত উত্তরাধিকার। নিজের বরফ ঠান্ডা গলায় বলে রিচার্ড কায়েসের ঠোঁটের মাংস বিদীর্ণ করে ঢুকে থাকা স্টেপলারের পিনগুলো দিকে হাত বাড়ায়। কোনো কস্টেপ কিংবা কোনো দড়ির আটসাট শৃঙ্খল ছায়া, শুধু হাড়গিলে ধাতব কাটার অংশ। ঠোঁটের এক একটা তন্তর মধ্যে গেথে পিন আপ রাখা হয়েছিল। কাছের পুরো ছোট রিচার্ডের আঙুলের ডগা ধীরে ধীরে পিনের মাথায় চেপে ধরে ধরে এক ধাক্কায় উল্টো টানে বের করতেই থাকে। পিনগুলো মাংসের অন্তরাল থেকে প্রত্যেকটা টানে মাংস ফেটে পিনের সাথে উঠে আসে রক্ত ভেজা মাংসের দলা। পিচ্ছিল লাল স্রোত ছিটকে গিয়ে আসে পরে রিচার্ডের সুবিস্ত শক্তপোক্ত সুঠাম বুকে। রক্তের গরম ফোঁটাগুলো বাতাসে ঝরে পড়ে। কায়েসের দেহ ধাক্কায় ধাক্কায় কেঁপে উঠছে। দম বন্ধ হয়ে আসে, তবুও মুখ খুলে চিৎকার দেওয়ার উপায় নেই, কারণ ঠোঁটের চামড়া ছিঁড়ে গেলে সেটাও সম্ভব হবে না। দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণের ফলে শরীরের অবশিষ্ট আর কোনো শক্তি নেই, শিথিল হয়ে আছে ধীরে ধীরে। এখনো অর্ধ
ঠোঁট আচ্ছাদিত হয়ে আছে ধাতব ব্লেডের ন্যায়। ধারালো তীরের ফলার মতো সরু অংশ আক্রোশের সাথে টেনে খুবলে খুবলে বের করে আনার জন্য চামড়ার নিচে লুকিয়ে থাকা লাল লাল কাঁচা শিরাগুলো প্রকাশ্যে চলে আসে। ছিন্ন ভিন্ন হয়ে রক্ত ঝরতে থাকে। থুতনির নিচ দিয়ে এক একটা গাঢ় লাল ফোঁটা মেঝেতে পড়ার আগে বাতাসে পাক খায়। চারপাশে রক্ত ঝরার ছপ ছপ শব্দ আর শ্বাসরুদ্ধকর গন্ধ। তাজা রক্তের উষ্ণতা ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়ার সাথে সাথে রিচার্ডের চোখে হালকা উন্মাদনার ছায়া খেলে যায়। ন্যাসো লুকাস নৈশব্দ দেখে যাচ্ছে চক্ষুর সামনে হতে থাকা নৃশংস অপ্রীতিকর দৃশ্য নির্বিঘ্নে। চেঁচাতে পারে না কায়েস। ওর শরীর শুধু গলা কাটা মুরগির মতো ছটফট করছে, থরথর করে কাঁপছে। রিচার্ড অতি সাবধান ও ধৈর্যের সহিত সকল পিনগুলো ঠোঁট থেকে বের করলো। অতঃপর উঠে সোজা হয়ে দুপাশে ক্লান্ত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে নিল। কায়েসের ঠোঁটের অগ্রভাগে খোদাইকৃত পিনের ছোট ছোট গর্ত থেকে ঝর্ণার মতো অঝরে গাঢ় খয়েরি রঙের তরল ঝরছে। রিচার্ড শরীর টানা দিয়ে আবারও ঝুঁকলো। চাপা গলে ফিসফিসে আরতি করতে থাকা কায়েসের উপর। অসহায়ের মতো গোঙানির শব্দ করছে কায়েস। ছেড়ে দিন আমাকে। চমৎকার হাসি দিল রিচার্ড। সেই হাসিতে ছিল পৈশাচিক উৎফুল্লতা। রিচার্ডের চোখে প্রতিহিংসার দাবানল শুধু বিস্ফোরণের অপেক্ষায়। ছিন্ন ভিন্ন ধ্বংস স্পৃহা গ্রাস করে নিয়েছে ওর ভেতরের নরখাদকে। অবিশ্রান্ত প্রতিশোধ স্পৃহামূলক প্রথম থাবা পড়ল চোয়ালে। আততায়ী পরিকল্পনা অনুযায়ী তীব্র চাপ প্রয়োগের মাধ্যমে কায়েসের চোয়াল ফাঁক করে মুঠো জীব টেনে ধরল রিচার্ড। রণক্ষেত্রের গর্জনে কেঁপে উঠল তমসাচ্ছন্ন বেসমেন্ট। আমি নিজের হাতে খেতে পারতাম না। 22 বছর ধরে আমাকে কেউ খাইয়ে দেয় না। আমি কেবল শূন্যতা গিলি, পেট ভরে না আমার। গর্জনের সাথে সাথে প্রবল প্রতিঘাতের মাধ্যমে তীব্র টানে ছেড়ে নিয়ে আসলো কায়েসের জিহ্বা, কায়েসের জিহ্বা। রক্তের ছাপটা গিয়ে ছিটকে পড়ল রিচার্ডের বুকে। আকাশ কাঁপানো নরক যন্ত্রণা দায়ক আর্তনাদে ফেটে পড়ল কায়েস। মুখ গহ্বরে অন্তরালে স্থির থাকা আল্লাহ জিহ্বা এসে পরে রিচার্ডের বেল্টে। হাত পা ছোড়াছুড়ি করে গোঙাতে থাকে কায়েস। ছাদ থেকে ভরা বালতি উল্টো করে ঢেলে দিয়ে যেভাবে পানি পড়ে সেভাবে রক্ত প্রবাহিত হচ্ছে কায়েসের মুখ গহ্বর থেকে। সেই সাথে রিচার্ডের বুক থেকে ফিনকি দিয়ে ছিটকে আসা রক্তগঙ্গার স্রোত ঢাল বেয়ে নামছে নিচে। লুকাস আর ন্যাসো স্তম্ভে দাঁড়িয়ে রক্তশূন্য চোখে নিরীক্ষণ করছে সবটা। হাত ছেড়ে রক্ত ফেলে দিয়ে রিচার্ড আবারও ঝুঁকলো কায়েসের উপর। এতক্ষণ কায়েসের চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে আসে। ওর শরীর আর নড়ছে না তেমন। চোট গোল করে শীষ বাজাতে শুরু করলো রিচার্ড। আলগোছে হাত রাখলো কায়েসের চোখে। এহেন শীতল স্পর্শে কায়েসের বুকের খাঁচায় বন্দি হৃৎপিণ্ড যেন রক্তাভ দাবানলে জ্বলে উঠেছে। বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে থাকা কোনো অগ্নিবোমার মতন শিরায় শিরায় ছুটে চলে প্রবল ভূমিকম্প। দেহের প্রতিটি কণা যেন ভেঙে চুরমার হয়ে যায়। আবার প্রতীক্ষায় কাঁপছে, ফাটছে, বিদীর্ণ হচ্ছে। আমি আশীর্বাদ হয়ে নেমেছিলাম বাবা মায়ের কোলে, আর এখন সমাজের চোখে আমি এক অভিশপ্ত দগদগে ক্ষত। এ বলে সদর্পণে বুড়ো আঙুল ঢুকিয়ে দিল চোখের ভেতর। কার্নিশের কোণ দিয়ে অশ্রুর পরিবর্তে এবার গলিত মনির কালো তরল চুইয়ে পড়তে থাকা শ্বাসরুদ্ধকর ভিত্তিতে কেকিয়ে উঠে কায়েস। খামচে ধরলো ধীরে ধীরে চাপ বৃদ্ধি করতে থাকা রিচার্ডের হাতে। কায়েসের নখের আছড়ে চামড়া ছিঁড়ে যাওয়া চিচি শব্দ হয়। ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়লো, গতি থামায় না। অর্ধ আঙুল ঢুকিয়ে দিয়েছে ইতিমধ্যেই। অসাড় হয়ে আসলো সমস্ত শরীর। শরীরে প্রাণ থাকলেও তা ছুটে পালাতে চাচ্ছে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। তবে রিচার্ড তাও হতে দিচ্ছে না। ধীরে ধীরে নিঃশ্বাস করছে। চোখের গহ্বরে ভেতর থেকে আঙুল বের করে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিল রিচার্ড। অতঃপর হাতে তুলে নিল ধারালো একটা ব্লেড। এতক্ষণে নিচে লুটিয়ে পড়েছে কায়েসের নিথর দেহ। নড়ছে না, তবে শ্বাস প্রশ্বাস চলছে। রিচার্ড হাঁটু গেড়ে বসল। মৃত্যুর পূর্বের কর্কশ নিঃশ্বাসের ইতি টানতে শুরু করলো মৃত্যুঞ্জয়ী সংকল্প। দাঁড়ালো ব্লেড দিয়ে চোখ
বুঝে ফুঁসতে থাকে। ব্লেডের নির্মম ফুৎফুৎ শব্দ আর মাংস ছিঁড়ে যাওয়ার করুণ শব্দ নিস্তব্ধতা আঘাত হানে। ফালা ফালা হয়ে যায় কায়েসের সমস্ত মুখমণ্ডল। মাটিতে রক্তের পিচ্ছিল গন্ধ, কণ্ঠ চাপা গভীর গড়গড়ানি দিয়ে রক্তাক্ত শরীরটা 3 বার ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। আর্তনাদের চাপা বাতাসের সাথে বিলীন হয়ে গেল প্রাণ পাখি। রিচার্ড হাত বাড়াতে লুকাস ওর হাতে বড়সড় একটা চাপাতি গুজে দিল। রক্তের স্রোত ওর নীল চোখ জোড়ায় ডুবে গেছে। আজ কিছুই দেখা যায় না, চোখে শুধু খুনের পিপাসা। চুলগুলো চ্যাটচ্যাট করছে, ঘন রক্ত জমাট বাঁধা রক্তে। রিচার্ড সোজা হয়ে দাঁড়ালো। নাসুকে এক চোখে ইশারা করতে এসে ট্যাব থেকে কায়েসের সমস্ত কূটনৈতিক কারসাজির ফেরিস্তি গড় গড় করে বলে যেতে লাগলো। রক্তমাখা চাপাতিটা এক মুহূর্তের জন্য থামল না। প্রথম বাসার কাজের মেয়ে, গর্ভের সন্তান এলে রাতারাতি সরিয়ে ফেলা হয়। মাস্টারমাইন্ড ছিল কাদের। বাক্য শেষ হতেই প্রথম কোপ পড়ল হাঁটুতে। এক নিমিষে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। দ্বিতীয় ধর্ষণ ফ্রেন্ড, পার্টির নেশার সুযোগ নিয়ে ছিঁড়ে খেয়েছিল। মেয়েটির পরিবার জেনে গেলে রোড অ্যাক্সিডেন্ট সাজিয়ে সবাইকে শেষ করে ফেলা হয়। দ্বিতীয় কোপ পড়ল কোমরে, অস্থি মজ্জা ছিন্ন ভিন্ন। তৃতীয় ধর্ষণ মালির মেয়ে, গরিব ছিল তাই কেউ মুখ খোলেনি। শেষমেশ মেয়েটা আত্মহত্যা করে। তৃতীয় কোপে গলা থেকে প্রায় ছিঁড়ে গেল শরীর, কাঁপিয়ে উঠে নিস্তেজ হয়ে গেল মাংসপিণ্ড। চতুর্থ খালাতো বোন, বিত্তশালী হলেও রেহাই পায়নি, বিয়ের প্রতিশ্রুতির নামে বেইমানি করেছিল। শেষ কোপে মাথা দুভাগ মাটিতে গড়িয়ে পড়ল। হাতের পিঠ দিয়ে চোখের রক্ত মুছে নাসর সামনে গিয়ে দাঁড়ালো, কড়া গলায় বলল, এবার ভিডিওটা কাদেরের কাছে পাঠিয়ে দাও। ছেলের জানাজা পড়তে নিশ্চয়ই দেশে আসবে, ছুটোছুটি করতে আর ইচ্ছে হচ্ছে না। সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এলিজাবেথ। কতক্ষণ হয়ে গেছে জানে না। হাত নিষ্পিস করছে, বারবার পেটে স্পর্শ করেও সরিয়ে নিচ্ছে, কিন্তু প্রতিবারই সে স্পর্শের ভেতরটা কেঁপে উঠছে। বিদ্যুৎ স্পষ্ট এক শিহরণ ছড়িয়ে পড়েছে প্রতিটি স্নায়ুতে। এই কেমন অনুভূতি? তার গর্ভে একটা প্রাণ, এক ক্ষুদ্র সত্তা ধীরে ধীরে বেড়ে উঠছে তার মধ্যে। সে মা হবে। ছোট ছোট হাত তাকে জড়িয়ে ধরবে, কচি কঞ্চে কেউ একদিন মা বলে ডাকবে। বুকের গভীরে এক স্রোতময় প্রশান্তির ঢেউ আশ্রয় পড়েছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে ওকে এক অনাবিষ্কৃত অনুভূতি জগতে। কাপা কাপা হাতে এলিজাবেথ পেটে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে কান্না ফেটে এলো হুড়মুড়িয়ে, অসংযত ভাবে। এটি খুশির কান্না। মাতৃত্ব কি এতটাই অপার, এতটাই স্নিগ্ধ, এতটাই গভীর? এলিজাবেথ আয়নার সামনে দাঁড়িয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখতে লাগলো। এবার আর হাত সরেনি পেট থেকে। শরীরে এখনো কোনো পরিবর্তন আসেনি, তবুও ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে। গলার কাছে যেন কেমন একটা দলা পাখি উঠেছে, ফিসফিস করে বলল, সোনা তুই আসছিস, সোনা তুই আসছিস, ওই স্বার্থপর লোকটার অংশ তুই। একটা গভীর শ্বাস দিল পেটে। মায়ের কথায় কষ্ট পেও না সোনা, তুমি পবিত্র, তুমি স্নিগ্ধ, অবৈধ নও তুমি। মায়ের মাথা ঠিক ছিল না। হাত রেখেই থপ করে বসে পড়ল এলিজাবেথ। শ্বাস কেমন জানি ভারী হয়ে আসছে। একাই কথা বলতে লাগলো, তুমি মাম্মা আর পাপার জীবনের আলো হয়ে আসছো। তুমি তোমার পাপার খুব শখের সেই শক্ত কাঠিন্যময় মানুষটার চোখে তোমার জন্য যে অস্থিরতা, যে শিহরণ, আমি তা দেখেছি, অনুভব করেছি। রিচার্ডের কথা মনে পড়তেই বুক ভারী হয়ে উঠল এলিজাবেথের। গলার স্বর গাঢ় হয়ে এলো। এবার শুধু নিজের সন্তানকেই নয়, নিজেকেও বোঝাচ্ছে। তুমি কিন্তু প্রিন্সেস হয়ে আসবে, কেমন? পাপার প্রিন্সেস। আমার শক্তির দরকার সোনা, তুমি মাম্মার শক্তি হয়ে এসো। আমাদের যে অনেক কাজ, পাপাকে ঠিক পথে আনতে হবে। তো আমরা একসাথে অনেক সুন্দর একটা পরিবার করব, কেমন? জানি একটু কষ্ট হবে, কিন্তু আমাদের পারতেই হবে। মুখ ধরফর করে উঠল, শ্বাস ভারী হয়ে এলিজাবেথ হাঁপিয়ে উঠল, তবু থামল না। মানুষটা হোক না খারাপ, তবুও তো সে আমাদের। জানি না তার অতীত কতটা কালো, কতটা ভয়ঙ্কর, কিন্তু আমরা তো আলোর দুনিয়া থেকে এসেছি। শক্তিকে শক্তি দিয়ে হারানো যায় না সোনা। যাদের কঠোরতায় বদলানো যায় না, তাদের কোমলতায় গ্রাস করতে হয়। আর সেই যুদ্ধ জিততে আমাকে তোমার খুব দরকার। মা একটা ভয়ঙ্কর লড়াইয়ে নামতে চলেছে, তুমি জলদি আসো। একটু থেমে এলিজাবেথ আবার বলল,
আমরা সারাক্ষণ পাপার কাঁধে উঠে বসে থাকবো। পাপাকে কারোর সাথে মারামারি করতে দিব না। পাপাকে কেউ মারতে আসলে ঢিসুম ঢিসুম করে তার নাক ফাটিয়ে দিব, কেমন? আকস্মাৎ এলিজাবেথের চিবুক শক্ত হয়ে উঠল। রিচার্ডের বারবার ছেলে চাই বলার কথাগুলো ওর মাথায় ছাপিয়ে পড়েছে। তুমি মেয়ে, ওকে? পাপাকে এবার হারানোর সময় হয়ে গেছে। যদি পুত্র সন্তান এবং বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের আলো। ধীরে ধীরে উঠে দাঁড়ালো এলিজাবেথ। ইকবাল সাহেব একটু আগে এসে দুধ দিয়ে গিয়েছিল। ওই চুপচাপ খেয়ে খাটের কোণে গিয়ে বসে রইল। মনে হাজারো প্রশ্নের ঝড়। হঠাৎ হাত শক্ত করে পেটে চেপে ধরল। উনি আমাদের আর কখনো ছেড়ে যাবেন না তো, প্রতিবারের মতো? ভাবতেই বুক ভারী হয়ে এলো। আর ভাবতে পারল না এলিজাবেথ। আলো নিভিয়ে শুয়ে পড়ল। কাজে আরেকটা অগ্নি পরীক্ষা। কক্ষের আলো নিভে যেতেই জানালার বাইরে থেকে একটা ছায়া এসে মেঝেতে পড়ল। খোদার কসম, কখনো ছেড়ে যাব না। ছেড়ে গেলে তো তুই যাবি। রিচার্ডের ঠোঁটের ফাঁক বলে শব্দগুলো বেরিয়ে এলো, শ্বাসের মতো গভীর, প্রতিজ্ঞার মতো দৃঢ়। বাগান বাড়ি থেকে সোজা বাবার কবরের কাছে গিয়েছিল রিচার্ড। সেখানে বসে অনেক কথা বলেছে, গর্ব নিয়ে বুক ফুলিয়ে বলে এসেছে সে দেখিয়ে দিবে কিভাবে সন্তান মানুষ করতে হয়। তবে রিচার্ডের বলা সবকিছুর মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল একটাই, মেয়ে হলেও খারাপ হবে না ব্যাপারটা, মানিয়ে নেব আমি। আমারই তো। পাপা 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 পাপা। পাতলা কণ্ঠের আধো ভাঙা স্বর ঘুমের ঘোরে নিস্তব্ধতা ভেঙে চলেছে। ছোট ছোট হাত পা ছোড়াছুড়ি, দস্তাদস্তির মৃদু শব্দ, বিছানার নরম কাপড় ছুঁয়ে হারিয়ে যাচ্ছে। রিচার্ড কপাল কুঁচকে চোখ মেলে ঢেউ খেলানো বুক থেকে গুটিসুটি মেরে আড়ম্বরে ঘুমে থাকা এলিজাবেথকে সরিয়ে বালিশে শুইয়ে ওর নগ্ন শরীরটা কম্পিউটারে দিয়ে ভালো করে মুড়িয়ে দিল। ঘুম আজ বেশ গাঢ়। বালিশে মাথা রাখতে এলিজাবেথ ঘুরে ছোট্ট মেয়েটাকে বুকে মিশিয়ে আবারও ঘুমের রাজ্যে পাড়ি দিল। কাল রাতে 3 জন শেষ রাতে জায়গা পেয়েছিল মাম্মা পাপার মাঝে। রিচার্ড স্মিত হেসে পাশে ঘুরতে দেখতে পেল তার বড় পরী উঠে পড়েছে। ছোট ছোট আঙুলগুলো মুখের ভিতর ঝুঁকিয়ে রেখেছে। খিদে পেয়েছে সম্ভবত। গলা প্রসারিত করে হাসল রিচার্ড। কোনোই বিছানার থেকে হাতের তালুতে মাথা রেখে মেয়ের মুখে থেকে হাত সরিয়ে দিল আলতো করে। পাশের ছেলেটা এখনো ঘুমাচ্ছে নির্বিঘ্নে, একদম নিশ্চিন্তভাবে। রিচার্ডকে দেখা মাত্র বাচ্চাটার চোখ জল জল করে উঠল উচ্ছ্বাসে। হাত পা ছুটতে ছুটতে কচি গোলাপি ঠোঁট নাড়িয়ে এক নাগাড়ি বলতে লাগলো, পাপ্পা পাপ্পা পাপ্পা। রিচার্ডের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। মেয়ের মুখ থেকে পাপা ডাক শুনে ঝুঁকে মেয়ের লাল টুকটুকে গালে ঠোঁট ছোঁয়ালো। বাবার স্পর্শে যেন শিশুটির শরীরে এক মিষ্টি শিহরণ হয়ে যায়। সে থামতে জানে না, চেঁচিয়ে বলতে থাকে। রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। মেয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নো প্রিন্সেস, শব্দ করে না, মাম্মা ঘুমাচ্ছে। কাল সারা রাত পাপার জন্য মাম্মা একটু ঘুমাতে পারিনি। মাম্মাকে একটু ঘুমাতে দাও সুইটহার্ট। অবুঝ ছোট্ট মন বোঝে না এসব সংযত কথাবার্তা। তার মুখ ততক্ষণে বিরতিহীন চলতেই থাকলো। এদিকে ছেলেও তার শব্দে ঘুম থেকে উঠে যায়। ঘাড় কাত করে পাপাকে দেখতে পেয়ে হাত পা ছোড়াছুড়ি শুরু করলো। ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে। রিচার্ড দীর্ঘশ্বাস ফেলে আলগোছে বেড থেকে উঠল। এখন তার জিম টাইম, আর বাচ্চাদেরও নিশ্চয়ই খিদে পেয়েছে। রিচার্ড একবার ফিরে তাকালো এলিজাবেথের দিকে। মা মেয়ে আরামে ঘুমিয়ে আছে। ওদের ঘুম নষ্ট করতে ইচ্ছে হলো না তার। তাই নিঃশব্দে উঠে 2 সন্তানের জন্য ফর্মুলা মিল্ক বানিয়ে নিল। বড় দুজনকে খাইয়ে ছোট মেয়েকে খাওয়ানোর জন্য কাছে যেতে দেখলো সে ইতিমধ্যে মায়ের বুক থেকে দুধ পান করছে, সাথে ছোট্ট মুখে চপচপ শব্দ তুলছে। সকালের কি এক অপূর্ব দৃশ্য। রিচার্ড মুচকি হাসল, নুয়ে মেয়ের কপালে স্নেহের চুমু এঁকে দিল। অতঃপর আলতোভাবে বউর কপালে ঠোঁট ছুঁয়ে দিল ভালোবাসার। পরপরই বাকি দুজনকে স্ট্রলারে বসিয়ে বেরিয়ে পড়লো তার ব্যক্তিগত জিমের উদ্দেশ্যে। রুফটপে সুইমিংয়ের পুলের পাশে তৈরি নিজেদের ব্যক্তিগত জিমনেশিয়ামে গিয়ে থামলো রিচার্ড। বাচ্চাদের বয়স এখন 7.5 মাস। তাদের মধ্যে ছোট মেয়েটা জন্ম থেকে একটু শারীরিকভাবে দুর্বল, তাই তাকে নিয়ে খাটতে হয় বেশি।
সারাদিন এলিজাবেথকে মেয়ের পাশেই থাকতে হয়। সকালের কোমল আলোয় জীবনের এক টুকরো প্রশান্তি ধরা দেয় রিচার্ডের কাছে। ট্রেডমিলের ওপর ছন্দবদ্ধ পদক্ষেপে শরীরচর্চা নিমগ্ন থাকলেও দৃষ্টি তেজরা হয়ে আছে সামনে। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরে না। দুই সন্তান নিষ্পাপ উচ্ছ্বাসে মুগ্ধ হয়ে রয়েছে রিচার্ড। ছোট্ট দুটি উজ্জ্বল মুখের খিলখিল হাসিতে ভরে উঠেছে চারিধার। রিচার্ডের সুঠাম প্রশস্ত বুকে ঘামের কণা ঝরে সূর্যের আলোয় সেগুলো মুক্তোর মতো ঝিলমিল করে উঠছে। বিস্ময় হতবাক গোল গোল চোখগুলো পিটপিট করে তাকিয়ে আছে পাপার বলিষ্ঠ শরীরের দিকে। ছেলে ব্যাকুল হয়ে দুহাত বাড়ায়, যেন এখনই সেও আবার বাবার সঙ্গে দৌড়তে চায়। রিচার্ড ট্রেডমিল থেকে নেমে সাদা মখমলের তোয়ালে দিয়ে মুখে শরীরে ঘাম মুছে নেয়। অতঃপর সন্তানের আকুল আহ্বান এগিয়ে যায়। দুজনকে এক ঝটকায় কোলে তুলে নিল। শিশুরা আনন্দে হাত পা ছড়ে বাতাস কাঁপে তাদের রিনিঝিনি হাসিতে। রিচার্ড আবারও উঠে ট্রেডমিলে। এবার একা নয়, বুকের মাঝে আটকে রাখা তার সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে বড় গর্বের সম্পদ। সতর্ক পদক্ষেপে দুজনকেই দুই বাহুতে নিয়ে দৌড়াতে থাকে। বাচ্চারা মহা খুশি, তাদের খুশিতে খুশি পাপা। শরীরচর্চা শেষে ওদের নিয়ে রুমে এলো রিচার্ড। পশ্চিমের আকাশে সূর্য তখন তীর্যক রশ্মি ছড়াচ্ছে। সোনালি আবায় ভরে উঠেছে ঘর। ব্যায়ামের মাঝে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে পাপার কোলে। রিচার্ড রুমে এসে দেখলো তার ছোট্ট পরিটা তখনও গভীর ঘুমে। মৃদু হাসল সে। বাকি দুজনকেও স্নেহ ভরে পাশে শুয়ে দিল। ঘুমন্ত শিশুদের চেহারায় যেন স্বর্গীয় স্নিগ্ধতা। নিষ্পাপ মুখগুলোয় শান্তির ছাপ। পুরোই নিখুঁত কোনো চিত্রকর্ম। ওরা পেয়েছে মায়ের মতো লাল চুকচুকে গাল, টসটসে পলাশ ফুলের পাপড়ির মতো গায়ের রং। চেহারা বাবার অনুরূপ হলেও ছেলে পেয়েছে মায়ের চুলের ঢেউ স্বর্ণাকেশ, আর মেয়ে দুজন যেন বাবার কার্বন কপি। নীল চোখ থেকে শুরু করে প্রতিটি ভঙ্গিতে রিচার্ডের প্রতিচ্ছবি। রিচার্ড আলতো করে ওদের ছোট ছোট হাতের আঙুল নিজের আঙুল বুলিয়ে দেয়। উল্টো পাল্টে দেখে মায়াভরা চোখে হা করে ঘুমানো নিষ্পাপ মুখগুলোর কোনায় এক চিলতে লালা বের পড়ছে। রিচার্ড স্নেহ ভরে হাত দিয়ে মুছে দিল। সে সারাক্ষণই ভালোবাসার কোমল পরশে জড়িয়ে রাখে নিজের ধনদের। কে জানি বলেছিল আমি ঘর করার ছেলে না, এখন এই তিনটে আসলো কোথা থেকে? পেছন ঘুরল রিচার্ড। এলিজাবেথ বাথরুমের দরজায় দাঁড়িয়ে হাসছে। রিচার্ড ছোট কামড়ে হেসে শু নাচাতে নাচাতে উঠে দাঁড়ালো। কি জানি রাত হলে কি হয়ে যায় বলে খপ করে এলিজাবেথের কোমর আঁকড়ে ধরল রিচার্ড। সকাল সকালে এহেন কাণ্ডে ভরকে যায় এলিজাবেথ। পরক্ষণই সই নিল তার স্বামী অভদ্রজনিত কাজকর্ম। এখন রইস হয়ে গিয়েছে এইসব। ওর কপালে বেবি হেয়ারগুলো কানের পাশে গুজে দিল রিচার্ড। ঝুঁকে কানে লতিতে ঠোঁট ছুঁয়ে হিসিয়ে জানতে চাইল পজিটিভ। এলিজাবেথ চমকে উঠল। ঘাড় তুলে রিচার্ডের চওড়া তামুকে ফ্যালফ্যাল করে চেয়ে নিঃশব্দে দুই পাশে মাথা নাড়ল। চ শব্দ উচ্চারণ করে রিচার্ড নাক মুখ কুচকে ফেললো। রিচার্ড বিষণ্ণ কঞ্চে পড়ল। উপস, আমার ঘামগুলোই বৃথা গেল। খ্যাপা সারের মতো খেকে উঠল এলিজাবেথ। কি আপনি জানতেন? তার মানে আপনি ইচ্ছে করে এমন করতেন? এত বাড়াবাড়ি চাইছেন এমনটা হোক, তাই না? চাপা হাসলো রিচার্ড আবারও। ওর কানের লতির কাছে ছোটনি শীতল স্পর্শ দিয়ে বলল, হ্যাঁ, আমি আরো দুটো মেয়ে চাই, দিবে না আমায়? এলিজাবেথের বুকে মৃদু স্নিগ্ধ কম্পন হলো। লাজুকতার লালচে আভা ছড়িয়ে পড়ল অবয়বে। গালে পথে সরব হাসি রেখে পায়ের পাতায় ভর দিয়ে দু হাতে পেঁচিয়ে ধরল রিচার্ডের ঘাড়। সমুদ্রের নীলাম্বরে চোখ রেখে দৃঢ়স্বরে বলল, দেখলেন আপনি মেয়ে জাত ঘৃণা করতেন, তাই উপরওয়ালা প্রথমেই দুটো কন্যা সন্তান দিয়েছে আপনাকে, এখন আরো চাইছেন। রিচার্ড ওকে নিজের সাথে মিশিয়ে নিল। সবেগে অবিলম্বে আওড়ালো, অল ক্রেডিট গোস টু ইউ ওয়াইফি। এলিজাবেথ হাসল, মাথা ঠেকালো রিচার্ডের বুকে। তার চিরস্থায়ী প্রাচীর সদৃশ্য উষ্ণ আশ্রয়ে কিছুক্ষণে নীরবে বোঝাপড়া চলল দুজনেরই মধ্যে। রিচার্ডের হাত এলোমেলো পথে হাঁটতে শুরু করলো। সুখের নিঃশ্বাসের সঙ্গে মিলেমিশে প্রতিটি আঙুল ভালোবাসে, প্রতিটি ছোঁয়া মিশে আছে নিবিড় অধিকার। এলিজাবেথ কেঁপে উঠে বারবার প্রতিটি ছোঁয়ায়। ঘনিষ্ঠ নীরবতায় প্রতিধ্বনি হতে থাকলো নীরব শ্বাস প্রশ্বাসের মিষ্টি সঙ্গীত। তবে
ভোর সকালে এত মতো না? এলিজাবেথ ছটফট করে নিজের উষ্ঠ ছাড়িয়ে নিল, হাঁপাতে হাঁপাতে বলল, রিচার্ড ছাড়ুন প্লিজ, সকাল সকালে কি শুরু করেছেন? মাত্র শাওয়ার নিয়ে এলাম। শুকাকাল। আমাকে ছাড়া মানতে পারলাম না, চলো আবার একসাথে করি। রিচার্ড ওকে টেনে বাথরুমে ঢুকে পড়তে চাইল। এলিজাবেথ দরজা আঁকড়ে ধরে, গম্ভীর গলায় ফিসফিস করে বলে, আরে কি করছেন? বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে তো। বাচ্চাদের কথা শুনে রিচার্ড এক মুহূর্তেই গম্ভীর হলো। রিচার্ড ছেড়ে দিয়ে চিন্তিত গলায় বলল, আমাকে আর একটু ডেডিকেটেড হতে হবে, বুঝলে রেড? এলিজাবেথ চোখ কপালে তুলে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, এতদিন বুঝি ডেডিকেশন ছিল না, তাই না? রিচার্ড বাঁকা হাসল। হঠাৎ এক ঝটকায় ওকে টেনে নিয়ে বুকের উপরে ফেলে দিল। লালচে আভাময় নাকে ডকে টুস করে একটা চুমুকে হাসকি গলায় বলল, ছিল, অবশ্যই ছিল, তবে এবার মনে হচ্ছে একটু গাফিলতি হয়েছে। বুঝেছি, আমাকে আরেকটু হার্ডওয়ার্ক করতে হবে। এলিজাবেথের বুক শুকিয়ে গেল। তারা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, প্লিজ না, আমি মরে যাব। আপনার এই ডেডিকেশন আমার জন্য আতঙ্ক। রিচার্ড অম্লান মুখে বলল, এইরকম ডেডিকেশন প্রতিটি প্রেমিক পুরুষের থাকা উচিত, তাহলেই দেশের জনসংখ্যা বাড়বে। ভাবছি পরের বছর নির্বাচনে দাঁড়াবো, অর্ধেক সংখ্যক ভোট তো নিজ গৃহ থেকেই পাওয়া যাবে, তাই না? এলিজাবেথ রিচার্ডের বুকে এক থাপ্পড় বসিয়ে দিল। দিনকে দিন অসভ্যতার ওপর পিএইচডি করছেন আপনি। রিচার্ড নাক ছিটকানো বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলল, এভাবে বলো না ওয়াইফি, তোমার মা হওয়ার পেছনে আমার অবদান তুমি অস্বীকার করতে পারো না। এলিজাবেথ হতাশায় মাথা নাড়িয়ে বলল, ঠোঁট কাটা স্বভাব এবার বর্জন করুন। 3 সন্তানের বাবা হয়েছেন। রিচার্ড ফ্রিউকুটি করলো, গলায় ক্রু অথচ বিদ্রুপাত শহর। ঠোঁট কাটা স্বভাব ব্যক্তিত্বহীনদের থাকে। আমি রিচার্ড কায়নাত অর্থহীন কথা বলে জোকারের সম্মাননা নেব কেন? আমি কাজের মানুষ, অ্যাকশনে বিশ্বাসী। বিশ্বাস হচ্ছে না? বিছানায় তাকাও, দেখো 3 জন কত শান্তিতে ঘুমাচ্ছে। এলিজাবেথ তাকালো, নিঃশ্বাস গভীর হলো 3 নিষ্পাপ মুখের প্রশান্তিতে। চোখ ঘুরতেই দৃষ্টি গেল দেয়াল ঘড়িতে। মুহূর্তেই বুকে চেপে এলো রিচার্ডের বুকে, ধাক্কা দিয়ে বলল, হয়েছে, এবার ছাড়ুন, বাচ্চাদের খাওয়াতে হবে। কে শোনে কার কথা? রিচার্ড কানা শুনেছিল কবে কার কথা? সে অনর অবস্থায় নাক ঘষতে থাকে এলিজাবেথের গিবায়। ছোট্ট ছোট্ট উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিতে জড়িয়ে আসা কঞ্চে বলে, লেট মি ইট ফার্স্ট। প্লিজ, ওদের খাওয়ানোর সময় হয়ে গিয়েছে। ফ্যাক্টরি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান প্রোডাক্টস। মানে? মুখ তুলল রিচার্ড, ভেবাচেকা খেয়ে যাওয়া অবয়ব চেয়ে চোখ টিপল। ফ্যাক্টরি সচল থাকলে প্রোডাক্টস যত খুশি তত উৎপাদন করা যাবে। কান দিয়ে গরম বাষ্প বের হয়ে কয়েক দফা এবার বেশ শক্ত হলো এলিজাবেথের কঞ্চ। আই সেড স্টপ। থামার বিপরীতে নতুন উদ্যমে সংযম হারা হলো রিচার্ড। আরো ঘনিষ্ঠ হয়ে ফিসফিসিয়ে উঠে ইটস টু লেট টু সে দ্যাট। কিছু বলতে যাবে তখনই রিচার্ডের ফোন বেজে ওঠে। এলিজাবেথ অসহায় স্বরে বলে, আমার ফোন রিং হচ্ছে, এখন তো ছাড়ুন। রিচার্ড ক্যাবিনেট থেকে ফোন নিয়ে এলিজাবেথের হাতে দিয়ে শুদ্ধতার এক মৃদু স্রোতে ডুব দিল। অ্যান্সার ইট অ্যান্ড টেল দ্যাট মাদারফাকার ইউ আর মাই ওয়াইফ অ্যান্ড আই এম বিজি উইথ মাই ওয়াইফ। উফ, খিদে পেয়েছে আমার। বিরক্তে মৃদু চেঁচালো এলিজাবেথ। ও রক্ত জবার অঞ্জলির ন্যায় ছোটে ঠান্ডা বরফ বৃদ্ধাঙ্গুল রেখে থামিয়ে দিল রিচার্ড। ইঙ্গিতপূর্ণ ইশারায় বলল, লেটস কুক টুগেদার ইন মাই বেসমেন্ট। কথা দিচ্ছি স্বাদের কমতি হবে না। কচি কণ্ঠের 3টা ক্রন্থন প্রতিধ্বনি হতে না হতেই রিচার্ড ছুটে গেল বেডের কাছে। ছোট্ট মেয়েটা উঠে পড়েছে, পাশে কেউ কাউকে না পেয়ে কান্না জোরে বসেছে। তবে তার পাপা মুহূর্তে তাকে বুকে জড়িয়ে নিয়ে কোমল ফিসফিসে আশ্বাসে কান্না মুছে দিল। এলিজাবেথ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সন্তানের প্রতি রিচার্ডের নিখাত ভালোবাসা তার হৃদয় উষ্ণ করে দেয়। চোখ গেল হাতের তালুতে রাখা রিচার্ডের ফোনে। স্ক্রিনে ফুটে আছে এক সুন্দর পারিবারিক ছবি, তাদেরই প্রতিচ্ছবি। ছবিটা আরো 2 মাস আগের। ওরা প্রথম ফ্যামিলি ভ্যাকেশনে মালদ্বীপে গিয়েছিল। মালদ্বীপের সোনালি সূর্যের নিচে সাগরের ঢেউয়ের মৃদু সঙ্গতে ফুলে সাজানো বাড়ির উপর শুয়েছিল ওরা। একটি নিখুঁত পারিবারিক মুহূর্ত। এলিজাবেথের বুকের উপর ছেলে বাবু আর রিচার্ডের বুকে মেয়ে বাবু।
পায়ের কাছে আরেকটি ছোট্ট মেয়েটা, তিনটি নিষ্পাপ মুখ প্রশান্ত ঘুমে, ভালোবাসায় মোড়া সেই দৃশ্য তখন পেছন থেকে ক্যামেরায় বন্দী হয়েছিল এক স্বপ্নময় স্মৃতি হয়ে। শুক্রবার মানে তাদের জন্য একান্তই সময়, আজও তার ব্যতিক্রম নয়। ম্যানশনের গার্ড মেড সবাই ছুটিতে, রিচার্ড অফিস বন্ধ, বাচ্চারা রুমে পাপার সঙ্গে দস্যিপনে মেতে আছে, আর ছোট্ট মেয়ে এলিজাবেথের সঙ্গে কিচেনে স্টলারে ঘুমিয়ে। রিচার্ড থাকলে রান্নাঘরের দায়িত্ব নেয় এলিজাবেথ, আর বাচ্চাদের সামলায় সে। গুনগুন সুরে গান গাইতে গাইতে সবজি কাটছিল এলিজাবেথ। দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে। ভালোবাসায় মোরা এই একান্ত দিনের জন্য I like bad boys like you. No, wifey. It should be I like bad boy like you. And you knew it. How much bad I was. কালো এলিজাবেথ গতি থামলো হাতের। দুটি হাতের পেছন থেকে ধীরে ধীরে কাপড়ের ভাঁজে গলিয়ে উন্মুক্ত উদলে বিচরণ শুরু করে। পুরুষালী রুক্ষ থুতনি পড়ল কাঁধে। নিকোটিনের ধোঁয়ায় পুড়ে ছাই হয়ে যাওয়া উষ্ঠ কাঞ্চে ফিসফিস করে বলল, Please say it's not just because I make you scream every night that I am a bad boy. চুপ। হবে নাকি একবার? কি? মিসেস কায়নাত, একটু কিছু হোক প্লিজ। বাচ্চারা তো ঘুমাচ্ছে, চলুন না এই ফাঁকে আমরা একটু বেসমেন্ট থেকে ঘুরে আসি কয়েক ঘন্টার জন্য। ডোন্ট ওয়ানি, একদম সাউন্ড প্রুফ। আজকে আপনার চিৎকার চেঁচামেচিতে বাচ্চারা উঠে পড়বে না। ঠোঁট কামড়ে হেসে পেছন ফিরল এলিজাবেথ, ঘনিষ্ঠতা বাড়িয়ে একই জনে বলল, I like your lips, Mr. Kainat. রিচার্ড ঝাঁপিয়ে পড়ল ক্ষুধার্ত এক বুনো পশুর মতো। বিপরীতে উষ্ঠ কামড়ে ধরল তীব্র আকাঙ্ক্ষায়। এলিজাবেথের আঙুল কাঁপতে কাঁপতে খামচে ধরল তার বুকের পেশল মাংস। রিচার্ডের মোলায়েম ছোঁয়া এলিজাবেথের কায়া গলে আসতে থাকলো ধীরে ধীরে। ভালোবাসার নিস্তব্ধ ভাষা ক্রন্ধনে রূপ নিল, অথচ কোনো অশ্রুর সাক্ষ্য রইল না। ঘন নিঃশ্বাসের ছন্দে ভারী হয়ে উঠল চারিপাশের আবহাওয়া। বাতাসও তাদের উন্মত্তায় মত্ত হয়ে উঠেছে। একে অপরকে আঁকড়ে ধরে ছুঁয়ে খুঁজে নিতে থাকলো গভীরতার শেষ প্রান্ত। সময়ের হিসাব থমকে গেল। মিনিট কয়েক পর অবশেষে ক্লান্ত হয়ে এলিজাবেথ মাথা রাখলো রিচার্ডের বুকে। দুজনেরই শ্বাস একসাথে হাঁপাতে থাকলো সময়ের চেয়েও গভীর এক বোঝাপড়া। মাই লিপস আর মোর প্যাশনেট হোয়েন ইটস কাম টু ইউ, রেড। ঘন নিঃশ্বাস নিশরাত অবস্থায় এলিজাবেথ তাকালো রিচার্ডের দিকে। লজ্জায় পীড়নে রক্তিম বর্ণ ধারণ করেছে অবয়ব। অনুভূতির জোয়ারে ভাসছে অন্তঃকরণ দুটো খাতযুক্ত দৃষ্টিতে মিশে গেল। সকিয়াতে খোয়ালো অরিন্দের গুপ্ত প্রেম জোয়ারের ন্যায় ভেসে উঠল চোখে। রিচার্ডের উষ্ণ হাতের ওপর হাত ছোঁয়ালো এলিজাবেথ। রিচার্ড তড়িৎ বেগে ওর কোমর শক্ত করে চেপে ধরে স্নিকের উপর বসিয়ে দিল। আলিঙ্গনে গভীরে হারিয়ে যাওয়ার তীব্র অনুভূতি স্পষ্ট নীল চোখ দুটিতে। অভ্যন্তরীণ আত্মসমর্পণ জানিয়ে এলিজাবেথ দু পা দিয়ে পেঁচিয়ে ধরল রিচার্ডের দণ্ডায়মান কোমর। স্নিকে তালু ঠেকিয়ে ভর দিয়ে মাঝখানে শূন্যতা মোচন করে আরো দৃঢ় করলো বাঁধন। শরীরের উন্মাদনার স্রোত ঝড়ের বেগে বইতে শুরু করলো। রিচার্ড কায়নাতের পুরুষত্ব ধীরে ধীরে গ্রাস হতে থাকে কামুকতায়। রিচার্ড এলিজাবেথের দিকে শুকনো ঢোকিল, কোমরের বেল্ট একটানে ছুঁড়ে মারল ওয়েস্ট বিনে। ওপেন ইউর লেগস ওয়াইফি। Respect, Mr. Kainat. ঠোঁট কামড়ে তুষ্ট হাসলো রিচার্ড। স্নিকের উপর অসার হয়ে পড়ে থাকা লাশমের উপর ঝুঁকে নাকের টকা নাক খুঁজতে খুঁজতে গাঢ় স্বরে বলল, মাই অনারেবল ওয়াইফ, প্লিজ কাইন্ডলি ওপেন ইউর রেসপেক্টেড লেগস ফর মি। ইট উইল বি ইজিয়ার ফর মি। উই হ্যাভ লিমিটেড টাইম। দ্য কিডস মাইট ওয়েক আপ এনি টাইম। এলিজাবেথ চুপ করে একটা চুমু খেলো রিচার্ডের অধরে। অনিয়ন্ত্রিত মুহূর্তে আবেশিত স্বরে ডাকলো, ইয়েস প্রিন্সেস। সঙ্গী হওয়ার একান্ত মুহূর্তে বাতাসে ভেসে এলো আধ ভাঙা স্বর। এলিজাবেথ ঠোঁট কামড়ে চোখ মুখ কুচকে ফেল। রিচার্ড তপ্ত শ্বাস ফেলে সোজা হলো। গায়ে শার্ট পরতে পরতে প্রত্যুত্তর করলো মেয়ে ডাকে, ইয়েস লিটল প্রিন্সেস। বাচ্চারা মনে হয় উঠে পড়েছে, কান্নার শব্দ আসছে উপর থেকে। রিচার্ড তার চতুর বউয়ের দিকে
ফুসফুস করে নিঃশ্বাস ছাড়লো শব্দ করে। অতঃপর মেয়েকে কোলে তুলে উপরে যেতে যেতে শোকময় ভঙ্গিতে বলতে লাগলো, এরা দেশের নয়, জনগণের নয়, বাপের শত্রু। পেট ফেটে হাসি আসছিল এলিজাবেথের। ঘুমের মধ্যে ফিক করে হেসে উঠল। তীব্র ঝাঁকুনিতে ঘুমের তোর কেটে গেল মুহূর্তেই। চোখ খুলে তাকিয়ে দেখলো সে চাচার বাড়িতে। করুণ দীর্ঘশ্বাস ফেলল এলিজাবেথ। আচ্ছা, এই স্বপ্নকে কে কে আমার মতো সত্যি ভেবেছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। তবে আশাবাদী একদিন এই স্বপ্ন বাস্তবে ফিরবে। ভোরের স্বপ্নগুলো আর আজানের প্রতিধ্বনির সাথে মিলিয়ে যাবে না। প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়াশরুমে গেল এলিজাবেথ। বের হতেই হঠাৎ পেটে হাত চেপে ধপ করে বসে পড়ল মেঝেতে। ইকবাল সাহেব গভীর ঘুম থেকে ধরফরিয়ে উঠলেন এলিজাবেথের চিৎকারে। ছুটে ইব্রাতের রুমে গিয়ে দেখলেন এলিজাবেথ মেঝেতে পেট চেপে ধরে কাতরাচ্ছে, কান্নায় গলা আটকে আসছে। তিনি দৌড়ে গেলেন এলিজাবেথের দিকে। এলিজাবেথ, মা আমার, কি হয়েছে তোর? কথা বলার অবস্থায় নেই এলিজাবেথ, ব্যথা কুকড়ে যাচ্ছে, চেহারা নীলাভ ছায়া ফুটে উঠেছে। ইকবাল সাহেবের মুখেও রক্তশূন্য হয়ে এলো এলিজাবেথের যন্ত্রণা আর কান্না দেখে। এই মা, বল না কি হয়েছে তোর? পেট চেপে ছটফট করতে করতে ভাঙা গলা এলিজাবেথ অস্পষ্ট স্বরে বলল, চাচা আমি মরে যাচ্ছি, আমার বাচ্চা খুব যন্ত্রণা হচ্ছে পেটে। কে উঠলো ইকবাল সাহেব। কি পেটে ব্যথা? সন্ধ্যায় তো সব ঠিক ছিল। এলিজাবেথ আর কিচ্ছু বলতে পারল না, শুধু অঝরে কাঁদতে লাগলো। ইকবাল সাহেব দৌড়ে গিয়ে ফোন হাতে নিলেন, বারবার তাকবীরকে কল দিতে থাকলেন, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করলো না। এদিকে এলিজাবেথের অবস্থা ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে, ব্যথা কুকড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইকবাল সাহেব পাগলের মতো পুরো ঘরে জুড়ে পায়চারি করতে লাগলো, কি করবেন বুঝতে পারছে না। ফোন ধরছে না মিনিস্টার বাবু। ইকবাল সাহেবের কণ্ঠে অসহায়তা ফুটে উঠে। এলিজাবেথের কাতরানো ধূসর হয়ে আসা মুখটা দেখে মুখটা আরো থক করে উঠল ভদ্রলোকের। চাচা ওই মানুষটাকে আর কত জ্বালাবেন, ওনাকে একা থাকতে দিন, অন্তত আজ ওনার মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে। এই মুহূর্তে তাকবীরের ব্যক্তিগত শোকের চেয়ে অনেক বড় এক জীবন মৃত্যুর শোক ঝুলে আছে এই ঘরের বাতাসে। ইকবাল সাহেব ছুটে এলিজাবেথের কাছে গেলেন। ভাতিজির এই করুণ দশা দেখে আর কান্না চেপে রাখতে পারলেন না তিনি, হুড় হুড় করে কেঁদে ফেলল। এলিজাবেথের শরীর শীতল হয়ে আসছে, ব্যথার তীব্রতায় গলা ছেড়ে আর্তনাদ করছে। সহ্য করতে করতে এক সময় কণ্ঠক্রমে নিস্তেজ হয়ে আসে, চোখের নিচে কালচা ছায়া ফুটে উঠে ফ্যাকাশে রূপ ধারণ করেছে। মারে, এই রাতে আমি এখন কি করব? ওর বাপকে ফোন করুন। লোকটা কোথায়? তাকে তার দায়িত্ব পালন করতে হবে। মেঝেতে ছটফট করতে করতে মাথা ঠুকতে ঠুকতে বলল। এলিজাবেথ থমকে গেলেন। ইকবাল সাহেব এক মুহূর্তের জন্য তবে দ্বিমত করলেন না। এলিজাবেথের ফোন থেকে রিচার্ডের নাম্বারে ফোন দিলেন, কান লাগিয়ে অপেক্ষা করলেন, কিন্তু ভাগ্যের পরিহাস, আজকে ওই ফোন ধরছে না। এদিকে গুমট পরিবেশের শোকে ভারী হয়ে উঠেছে। কেবল এলিজাবেথের শোকে গলে যাওয়া কান্নায় সেই নিস্তব্ধতাকে চিরে যাচ্ছে। ওর চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসে, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। অপয়া, অলক্ষী, কলঙ্কের বোঝা পেটে নিয়ে রেখেছে। ফিসফাস একসাথে কানে বাজতে লাগলো, অথচ কেউ হাত বাড়িয়ে দিল না, কেউ পাশে দাঁড়ালো না, উল্টো কানাকানি করতেই থাকে একে অপরের সাথে। কেউ তো ফোন তুলছে না। ইকবাল সাহেব হাল ছেড়ে দিলেন। চাচা আমি আর পারছি না, আমার সন্তানকে বাঁচাও দয়া করে। এলিজাবেথের কণ্ঠ নিস্তেজ হয়ে আসছে, শরীরে সব শক্তি ধীরে ধীরে ফুরিয়ে এলো। তখনও আশেপাশের মানুষ শুধু দাঁড়িয়ে দেখছে কিভাবে একটা গর্ভবতী মেয়ে মেঝেতে পড়ে ছটফট করছে, মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ইকবাল সাহেব হাত জোর করে একের পর এক মানুষের কাছে ছুটতে লাগলেন, হাঁটু গেড়ে পড়ে গেলেন মাটিতে। আপনাদের পায়ে পড়ি, দয়া করুন, মেয়েটা মরে যাবে, ওর গর্ভে নিষ্পাপ একটা শিশু রয়েছে। চোখে মুখে কান্না গড়িয়ে পড়েছে লোকটার, তবুও কেউ এগিয়ে এলো না। সদয় হলো শুধু একজন বৃদ্ধ, যিনি পেশায় একজন সিএনজি চালক। তিনি একমাত্র এগিয়ে এলেন, দৌড়ে গিয়ে তার সিএনজি নিয়ে এলেন। তবে সমস্যা এখানেই শেষ হয় নাই। একজন পুরুষ হয়ে এক হাতে একটা ব্যথায় কুকড়ে যাওয়া মেয়েকে তুলতে হবে গাড়িতে। প্রকৃতপক্ষে খুব অস্বস্তিকর প্রকৃত পুরুষদের জন্য। এই ব্যাখ্যাটা আর কেউ না বুঝলো নারীদের বোঝার কথা, এবং তারা বুঝে। তারপরও আশেপাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের কেউ এগিয়ে এলেন না, কেউ সে পর্যন্ত দেখলো না এলিজাবেথকে। ইকবাল সাহেব দাঁতে দাঁত চেপে মেয়েটা নিথর হয়ে আসা শরীর তুললেন সিএনজিতে।
এলিজাবেথ তখনও ব্যথায় শিউরে উঠছে, তবুও শক্তি নেই কণ্ঠে। গাড়িতে উঠে দরজা লাগানোর সময় একবার পেছনে ফিরে তাকালেন ইকবাল সাহেব। সেখানে শুধু দাঁড়িয়ে থাকা কিছু মানুষ তাদের অসহায় চোখে দেখলো কেবল ইকবাল সাহেব, যারা সাহায্যের হাত বাড়ালো না, শুধু দুটি মৃত্যুর অপেক্ষা দেখলো চুপচাপ। গ্রাম্য সমাজে একটা কথা প্রচলিত আছে, যার সময় খারাপ চায় তার সব দিক দিয়ে অন্ধকার নামে। সিএনজির ইঞ্জিন খটখট শব্দ তুলে ছুটছে হাসপাতালের দিকে। ইকবাল সাহেবের ছোট্ট শান্তিনিকেতন থেকে পথটা নেহাতি কম নয়। এলিজাবেথের অবস্থা ক্রমে অসহ্য হয়ে উঠেছে। ব্যথার তীব্রতায় চিৎকার করে কাছে আর বারবার মাকে ডাকছে। নিজেকে ভুলে সে ছটফট করছে সন্তানটিকে নিয়ে। আকাশও যেন তার যন্ত্রণার সাথে কালো মেঘের ভারে নুয়ে পড়েছে দিগন্ত। বিদ্যুৎ চমকে উঠেছে ঘন ঘন, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ইকবাল সাহেব এলিজাবেথের মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে রেখেছেন। ব্যথায় দেহের রগগুলো টকবক করছে। তার উপর আচমকা প্রবল ঝাঁকুনিতে গাড়িটি থমকে গেল। এলিজাবেথ প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু চাচার হাতে আটকে গেল শেষ মুহূর্তে। গাঢ় অন্ধকারে বুক চিরে সামনে স্পষ্ট হলো কালো একটি জিপ। বৃদ্ধ লোকটি শুকনো ঠোক গেল, আতঙ্ক তার চোখে সুস্পষ্ট। ইকবাল সাহেব এলিজাবেথকে সিটে শুইয়ে রেখে সিএনজি থেকে নামলেন। দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে বিশাল দেহী কয়েকজন পালোয়ানের মতো চেহারা। একজন মধ্যবয়স্ক লোক জিপের উপর রাজকীয় ভঙ্গিতে শুয়ে সিঙ্গার টানছেন, ছোটের কোণে শয়তানি হাসি। এদের অপ্রত্যাশিত আবির্ভাব মোটেও সুবিধাজনক লাগলো না ইকবাল সাহেবের কাছে। পেছনে একবার তাকালেন। এলিজাবেথ গলা কাটা মুরগির মতো ছটফট করছে। বুকের মধ্যে সাহসের শেষ কণাটুকু জড়ো করে সামনে এগোতেই জিপ থেকে এক লোক নামলো। কোনো কথা না বলেই আচমকা ছুরি চালিয়ে দিল ইকবাল সাহেবের পেটে। মুহূর্তের মধ্যে এই মাটিতে লুচিয়ে পড়ল লোকটা। এই ভয়াবহ দৃশ্য দেখে বৃদ্ধ লোকটা আর ভাবল না, প্রাণপণে ছুটে পালিয়ে গেল অন্ধকারের গলিপথে ধরে। মৃত্যুর ছায়া পেছনে ফেলে গেল অসহায় এলিজাবেথকে। এলিজাবেথ আচানক চারপাশের নৈশব্দ দমবন্ধ অনুভব করলো। সামনে তাকাতে হৃদস্পন্দন শিথিল হয়ে এলো। কয়েকজন পালোয়ানকায় লোক ভারী পায়ে এগিয়ে আসছে। মুখে বিকৃত পৈশাচিক হাসি ঝুলেছে। তাদের ছায়া চারিপাশে আধারে মিশে অশুভ এক আবরণ তৈরি করেছে। সংকীর্ণতা কামড়ে ধরল এলিজাবেথের ভেতর। সাহায্যের আশা এদিক সেদিক তাকাতেই চোখ পড়ল মাটিতে রক্তাক্ত ইকবাল সাহেবের নিথর দেহের উপর। আর বুঝতে বাকি রইল না ওর জন্য কি অপেক্ষা করছে। সিট অবহেলায় পড়ে থাকা ফোনের দিকে হাত বাড়ালো এলিজাবেথ। আঙুল থর থর করে কাঁপছে, নিঃশ্বাস ছোট হয়ে আসছে। একমাত্র ভরসা রিচার্ড, তার সন্তানের বাবা। দ্রুত নম্বর চাপলো সে, কান পেতে থাকলো, কিন্তু রিচার্ড ফোন ধরলো না। স্ত্রী সন্তানের কথা ভুলে সে কোথায়? ওরা যত কাছে আসছে এলিজাবেথের ভয় ততই গাঢ় হচ্ছে। সে এখন আর একা নয়, তার গর্ভের সন্তান তার শক্তি। সন্তানের জন্য হলো তাকে পালাতে হবে। গতিহারা হৃদস্পন্দনকে নিজের অসার শরীরটাকে টেনে হিচড়ে সিএনজি থেকে নামলো এলিজাবেথ। ছুটে পেছনের রাস্তা দিয়ে পালানোর শেষ চেষ্টা করলো, কিন্তু শিকারের যে পালানোর সুযোগ নেই। এক ঘাতক শিকারীর ক্ষিপ্ততা নিয়ে ছাপিয়ে পড়লো শক্ত হাতে। ওর চুলের মুঠি চেপে ধরলো এলিজাবেথের শরীর ছিটকে গেল পেছনে। ভয় আর যন্ত্রণায় ওর ঠোঁট কাঁপলো, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। নরখাতকরা চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে গেল 3 মাসের অন্তঃসত্ত্বাকে। নিষ্প্রাণ দেহটাকে ছুঁড়ে ফেলো জিপের ওপর বসে থাকা লোকটার পায়ের কাছে। ভয়াল নিস্তব্ধতা গম গম করে উঠল এক ভারী কণ্ঠের শব্দে। লোকটা জিপ থেকে এক লাফে নেমে এলো। লোকটার নাম আসলাম। নিঃসঙ্গ রাতের মতো শীতল চোখে চুল টেনে তুলল এলিজাবেথকে। ভয়গুলো কুণ্ডলি পাকিয়ে কণ্ঠ গহ্বরে আসলাম ফোন বের করে কাউকে কল দিল। অপর প্রান্তের লোকটা আর কেউ ছিল না। কাদের? আসলাম পর্দায় এলিজাবেথকে দেখিয়ে বলল, বস পাখিটা এটাই তো। ওপাশ থেকে বিদকুটে এক হাসি ভেসে এলো। একদম খাপে খাপ। ওদের হাসিতে এলিজাবেথের বুকের ভেতর আতঙ্কের ঝংকার বাজতে লাগলো। আসলাম ফোনটা সুন্দর করে রাখলো জিপের উপর। ফু দিয়ে কামড় দিয়ে ধরে রাখা সিঙ্গারটা ফেলে দিল আসলাম। এলিজাবেথ কিছু বলতে যাচ্ছিল, তার আগে তীব্র এক চড় এসে ঝাপটা মারলো গালে।
শরীর ছিটকে গিয়ে আছড়ে পড়ল মাটিতে। যন্ত্রণা আর ভয় একসঙ্গে গলায় দলা পাকিয়ে আহাজারি হয়ে বেরিয়ে এলো। আমাকে ছেড়ে দিন দয়া করে। নারীর দুর্বলতা দেখে হো হো করে হেসে উঠল সবাই। আসলামের চোখ এলিজাবেথের নিচ থেকে উপর পর্যন্ত সরীসৃপের মতন গড়িয়ে গেল। স্ক্রিনে দর্শক হিসেবে বসে থাকা কাদের দিকে তাকিয়ে বলল, বস খালাস তো করবই, তার আগে একটু পার্টি করলে মন্দ হয় না। ঝাক্কাস মাল। কাদের চোখ হঠাৎই কঠোর হয়ে উঠল। চোখ রাঙিয়ে বলল, প্রাণে মারলে চলবে না, প্রতিশোধ এবার সামনে সামনে হবে। আসলাম ধীরে ধীরে এগিয়ে এলো। এলিজাবেথের আতঙ্কে হামাগুড়ি দিয়ে পিছিয়ে যেতে থাকলো। সে শিশু নয়, ওদের কথার অর্থ সুস্পষ্ট বুঝতে পারছে। কাছে আসবেন না, একদম কাছে আসবেন না। পেছন থেকে উচ্চস্বরে হেসে উঠল কাদের। এলিজাবেথ চিৎকার করে উঠল, আমি বলেছি কাছে আসবেন না। কি করতে চাইছেন আপনারা? আসলাম পা দিয়ে চেপে ধরল এলিজাবেথের পা। তোকে কিছু করবো না, শুধু তোর গর্বের সন্তানের সাথে একটা খেলা খেলবো আমরা। এলিজাবেথ আটকে উঠলো। মাটি থেকে ভাঙা ইট তুলে সজোরে ছুঁড়ে মারলো আসলামের কপালে। জানে মেরে ফেলবো আমার সন্তানের দিকে হাত বাড়ালে। আসলামের কপাল থেকে রক্ত ঝরতে লাগলো। সে খপ করে টেনে ধরলো এলিজাবেথের পা। হিংস্র গর্জন দিল, শালের বাচ্চা, এবার দেখি কে তোকে বাঁচায়। আগের বার ভাগ্য সহায় ছিল, এবার রক্ষা নেই। এক ঝটকায় এলিজাবেথকে মাটিতে ফেলে দিল। ওর বাবা জানলে সব কটাকে জীবন্ত কবর দেবে। নিজের কবর নিজেরাই খুঁড়ছিস তোরা। এত কিছু সহ্য করার পরও এলিজাবেথের মধ্যে এত তেজ। এই তেজ দেখে আসলাম ক্ষিপ্ত হয়ে আরেকটা চর বসালো। কাদেরের দিকে তাকিয়ে বলল, বস শুরু করে দেব। কাদের মাথা ঝাঁকালো। এলিজাবেথ যন্ত্রণায় কুকড়ে মাটিতে পড়ে অঝরে কাঁদছিল। হঠাৎই আসলাম বুট পরা পা তুলে সজোরে লাথি মারল তার তলপেটে। প্রাঙ্গণ কেঁপে উঠল এলিজাবেথের বিকট চিৎকারে। দুনিয়াটা যেন ঝড়ের ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছে। এলিজাবেথের চোখের সামনে সব কিছু দুলছে, দপদপ করে করছে কালো ফোঁটার মতন। হাত পা কাঁপছে, নিঃশেষ হয়ে আসছে শক্তি। কার্নিশেষ কোণ ধরে অঝরে বাড়ি দাঁড়া ছুটছে, গাল বেয়ে নেমে যাচ্ছে ধুলো মাখা মাটিতে। সে ছটফট করছে, চারিপাশে তাকায়। রিচার্ড কোথায়? রিচার্ড! ঠিক তখনই আরেকটা লাথি, তলপেটে বাজ পড়ার মতন আঘাত। শরীর ধনুকের মতো বেঁকে যায়, চিৎকার আকাশ ফাটিয়ে ওঠে। আল্লাহর দোহাই লাগে, ওকে মারবেন না, ও নিষ্পাপ। ওর কাতর কান্নার সাথে প্রতিযোগিতায় নেমেছে কাদের বিকট হাসি। সেই হাসির ঝংকার শুয়ে শুয়ে তীর হয়ে বুকে বিদ্ধ হচ্ছে। মুখের কোণে গল গল করে গড়িয়ে পড়ছে রক্ত। পেটের ভেতর মোচড় দিচ্ছে একটা অপরিসীম যন্ত্রণা। অনুধাবন হচ্ছিল জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কণ্ঠে কর্কশ গোঙানি, কাপা গলায় এলিজাবেথ বলল, ও যে আমার শেষ সম্বল, কেউ নেই আমার। ছেড়ে দিন আমাদের, আমরা চলে যাব অনেক দূরে। কাদের নির্বিকার। সে হঠাৎ চিৎকার করে উঠল, আসলাম। জি বস। আমার ছেলেকে কয় টুকরো করেছিল? 4। তাহলে এই জানোয়ারের অস্তিত্ব 4 ধাপে নিঃশেষ করা হোক। ইসলাম মাথা নাড়িয়ে বিকৃত হাসল। আবার এগিয়ে গেল এলিজাবেথের দিকে। এলিজাবেথ পেট চেপে পড়ে আছে, যন্ত্রণা ছটফট করছে মৃগী রোগীর মতন। হাত ছড়ছে না পেট থেকে। শেষ চেষ্টা করে আঁকড়ে ধরে আছে নিজের সন্তানকে, কিন্তু নরখাদকদের হাত থেকে কি বাঁচানো যায় তাকে? তার বেহায়া চোখ এখনো খুঁজছে কাউকে। রিচার্ড লোকটা তো সব বিপদে ছুটে আসে, আজ আসছে না কেন? কোথায় সে? কোনো দায়িত্ব নেই তার। তার রক্ত আজ রাক্ষসদের কবলে, অথচ রক্ষক কোথায়? আসলাম তার পা তুলো, হাঁটু পর্যন্ত স্থির দৃষ্টি রাখলো সেই কোমল জায়গাটায়, যেখানে চুপটি মেরে আছে একটা নিষ্পাপ ফুল। যে ছিল না এই শত্রুতায়, ছিল না এই রক্তের খেলায়। আসলামের পা বজ্রের মতো নেমে এলো, পাথরের আঘাতে ভেঙে গেল নিষ্পাপ কুড়িটা। এলিজাবেথের হাত ছিটকে গিয়ে পড়ল মাটিতে। শরীর কেঁপে উঠল তীব্র যন্ত্রণায়। মাটি খামচে ধরল। ওর চিৎকার যেন পাথরের দেশে হারিয়ে গেল। কেউ শুনল না, শুধু আকাশ আকাশ তার সাথে কাঁদছে, দিগন্ত চোরা চিৎকার তুলছে। বিজলির ঝলকানিতে মুহূর্তের জন্য আলোকিত হলো চারিপাশ। সেই আলোতে দেখা গেল রক্তশূন্য এলিজাবেথের মুখ, ওর ফ্যাকাশে ঠোঁট,
কপালে মৃত্যুর ছায়া। ও খোদা, রহম করো, তোমার সৃষ্টি ধ্বংস করে ফেলছে ওরা, তোমার ফুলকে বাঁচাও। সত্যি তো ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ আসছে না কেন? সৃষ্টিকর্তা সাহায্যের হাত বাড়াচ্ছে না কেন? কোন পাপে শাস্তি পাচ্ছে এই পবিত্র সত্তা? আর লোকটা, সে কোথায়? সে তো দক্ষিণে দমকা বাতাসের মতন হুট হাঁটে এসে দাঁড়াতো, আজ কেন এত নীরব? সে কি পাপী বলে নিষ্পাপ ফুলকে বাঁচাতে আসছে না? এলিজাবেথ অনুভব করছে সে কিছু একটা হারিয়ে ফেলেছে, অমূল্য কিছু, কিন্তু ধরে রাখতে পারছে না। আর কি হতে পারে এর চেয়ে বড় কষ্ট এক মায়ের জন্য? এলিজাবেথের শরীরে ব্যথায় কাছে না, না একটুও না। মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে অবশিষ্ট শক্তি একত্র করে চিৎকার করে উঠল সে, এভাবে একটা মায়ের মাতৃত্বের স্বাদ ছিনিয়ে নিও না খোদা, আমার সন্তানকে নিও না তোমার কাছে। সামান্য শক্তিটুকু ধরে রাখতে দিল না জানোয়ারটা চতুর্থ লাথি। সেই এক আঘাতে সমস্ত দুনিয়া থমকে গেল। এলিজাবেথ অনুভব করলো তার নিম্নদেশ উষ্ণ কিছু একটা অঝরে গড়িয়ে আসছে। শেষ অস্তিত্বের অবসান, পাপের জয়, পবিত্রতায় পরাজয়। এবার আর কোনো শব্দ বের হলো না এলিজাবেথের কণ্ঠ দিয়ে, শুধু কাঁপতে থাকা হাত ধীরে ধীরে চলে গেল উরুর উপরে। সেইখানে তাজা তরল কাপড় ভিজে গিয়েছে গাঢ় লাল তরলে। এলিজাবেথ হাতটা তুলল, সামনে আনলো। রক্ত। বুকের ভেতর কেমন যেন একটা শূন্যতা ছড়িয়ে পড়লো, একটা অনুভূতি যা ব্যাখ্যা করা যায় না, যা অনুভব করা ছাড়া আর কোনো উপায় নেই। আঙুলগুলো ঢিলে হয়ে এলো, হাতটা পড়ে গেল মাটিতে। তাজা রক্তে ভিজে উঠল পৃথিবী। নির্মম শত্রুতার বলি হলো এক নিষ্পাপ প্রাণ। সে ছিল এক অনন্য শক্তি, এক কালজয়ী অস্তিত্ব। কেউ ভাবেনি যে সে আসবে, তবু সে এসেছিল। কিন্তু এই নিষ্ঠুর দুনিয়া তাকে থাকতে দেয়নি। এলিজাবেথের মাথায় আবারও ঘুরতে থাকে ডক্টর সাবিয়ার কথাগুলো। অন্তিম মুহূর্তে শুধু নিঃস্বার্থ বিড়বিড় হয়ে হচ্ছে, সোনা, তুমি তো অনেক স্ট্রং ছিলে, কত বাধা বিপত্তি পেরিয়ে আমরা এত দূর এসেছিলাম, তবে আজ যে তুমি চলে গেলে খুব কষ্ট পেয়েছো বুঝি? বেহাত চোখ আর তাকালো না এই দিকে। এলিজাবেথ আর আশা করলো না, আর লোকটার দিকে তাকালো না। নিম্নদেশের গল গল রক্তের সাথে মিলিয়ে যাচ্ছিল ওর বাঁচার শেষ ইচ্ছেটি। আরও একবার ওর স্বপ্নটা ফজরের আজানের মতন দূরে মিলিয়ে গেল। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল, নিস্তেজ হয়ে পড়ে রইল এলিজাবেথের রক্তাক্ত দেহ। আকাশ ভেঙে পড়ল, শুরু হলো এক অঝোর বৃষ্টি। আকাশও ভাগ নিয়ে নিচ্ছে ওর কষ্টের। জিপ নিয়ে চলে গেল ঘাতক শিকারীরা। আজকের এই দুর্দিনে খোলা আকাশই ছিল ওর পাশে, আর কেউ ছিল না, কেউ এগিয়ে আসেনি। বৃষ্টির পানির সাথে ভেসে যেতে থাকে রিচার্ড, এলিজাবেথের অস্তিত্ব। এভাবে যন্ত্রণা নিয়ে পৃথিবীর বুক থেকে মুছে গেল একটি পবিত্র ফুল, যে খুব করে চেয়েছিল এই নিষ্ঠুর পৃথিবীটাকে দেখতে।